নিতুর মাহবুব ভাই, লেখিকা ত্রিধারণিকা, পর্ব 11। নিতু ফিসফিস করে বলল, আমি আপনাকে সজ্ঞানে আদর করেছি, আর আপনি অজ্ঞানে। আপনি সজ্ঞানে থাকলে আমার পুরোটাই তো আপনাকে দিয়ে দিতাম। হুঁশজ্ঞান থাকলে তো শুধু বকেন আমাকে। নিতু সাবধানে দরজা খুলে বেরিয়ে এলো। ঘরে আসতে আসতে তার মনে হলো মাহবুব ভাই তার সব লজ্জার ঘটনাই জানেন। নিতুর মুতুর ঘটনা জানেন, কামড়ের ঘটনা জানেন, আজ আবার পিরিয়ডের ঘটনাও জেনে গেলেন। উফ, এই এত খারাপ লজ্জাগুলো নিতু কোথায় রাখবে? বারান্দায় দাঁড়িয়ে দু হাত তুলে বলল, হে আল্লাহ, মাহবুব ভাইকে যখন আমি বিসর্জনই দিয়ে দিচ্ছি, তার সামনে আমাকে আর লজ্জা পাইও না। আর আজ রাতের ব্যাপারটা যাতে মাহবুব ভাইয়ের বেহুশে হয়, তিনি যাতে সব ভুলে যান, প্লিজ আল্লাহ। সকাল সকাল বড় চাচা নিতুকে এমন দুহাত তুলে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলেন। সকালের নাস্তার পর তিনি নিতুকে তার ঘরে ডেকে পাঠালেন। নিতু ঘুম ঘুম চোখে গিয়ে বড় চাচার সামনে হাজির হলো। এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছ কেন নিতু? তুমি কি রাতে ঘুমোওনি? জি চাচা, ঘুমিয়েছি। তাহলে সকালের নাস্তায় কোথায় ছিলে? হাই তুলতে তুলতে নিতু বলল, আসলে চাচা, আমার রাতে ভালো করে ঘুম হয়নি। ফজরের ওয়াক্তে দেখলাম বারান্দায় দুহাত তুলে দাঁড়িয়ে আছো, হোয়াই? প্রায়ই দেখছি তুমি একা একা কথা বলতে বলতে হাঁটছো, এসবের মানে কি? নিতু জবাব দিল না। তুমি কি কোনো ব্যাপার নিয়ে চিন্তিত? নিতু কান্না কান্না গলায় বলল, জি চাচা। আমাকে বলো। আপনাকে বলা যাবে না, খুবই ব্যক্তিগত। জি চাচা, কাউকে বলা যাবে না। বড় চাচা বসা থেকে উঠে দাঁড়ালেন। নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মনে হয় আমি তোমার খুব ব্যক্তিগত সমস্যাটি বুঝতে পারছি। যেটাকে তোমার কাছে সমস্যা মনে হচ্ছে, আদৌ সেটা কিন্তু কোনো সমস্যা না, এক ধরনের মেন্টাল ইলিউশন। তোমার মন বিচ্ছিন্নভাবে চিন্তা করছে, এর রিফ্লেকশন তোমার আচার আচরণে প্রকাশ পাচ্ছে। তোমাকে গুছিয়ে চিন্তা করতে হবে, বুঝতে পারছো? জি চাচা। এই যে এখন তুমি না বুঝে বলছো বুঝতে পারছো, তাই না? নিতু হ্যাঁ সূচক মাথা নাড়ল। যে সমস্যার কারণে এমন করছো, সেটা কি সমাধানের চেষ্টা করেছো? জি। এটা এমন একটা সমস্যা যেটা কোনোদিন সলভ হবে না। তাহলে সেটা ডিল করা ছেড়ে দিচ্ছ না কেন? ছেড়ে দিচ্ছি চাচা, ভেরি রিসেন্ট সব ডিলিট করে দেব। আমার তো মনে হচ্ছে তুমি অন্য সব ডিলিট করে শুধু সমস্যা নিয়ে পড়ে আছো। নিতু জবাব না দিয়ে আরও মন খারাপ করে ফেলল। বড় চাচার কথাই ঠিক, যত চেষ্টা সে মাহবুব ভাইকে ক্রস করবার জন্য করছে, এই এত চেষ্টা যদি সে পড়াশোনায় করত, সে এতদিনে হার্ভার্ডের প্রফেসর হয়ে যেত। লিসেন নিতু, বাড়িতে একটা অকেশন, অনেক গেস্ট এসেছেন, আমরা হচ্ছি হোস্ট, অথচ তোমার মধ্যে হোস্টিংয়ের কোনো চিহ্নই নেই। তুমি অমনোযোগী হয়ে হাঁটছো, এক একজনের জুতো পায়ে দিচ্ছ। নিতু নিজের জুতোর দিকে তাকালো। সে বড় খালুর জুতো পরে আছে। উফ, তুমি যে কাল একটা গুরুতর অপরাধ করেছো, সেটা কি জানো? জি না চাচা। মাহবুব তোমার কাছে কাল চা চেয়েছিল, তুমি তাকে চা দাওনি এবং বলেছো সে যাতে এই বাড়িতে আর কখনো চা না চায়। এর মানে কি? সে তোমার সিনিয়র ভাই, তোমার জন্য কত কষ্ট করে এক ভ্যান কলার কাঁধে নিয়ে এলো, আর তুমি তার কথা শুনবে না? জি না, মানে মাহবুবের মা শাহিদা বুবু আমার অতি প্রিয় বোন, আমাদের বড় ফুফুর একমাত্র মেয়ে। মা মারা যাওয়ার পর বুবু আমাদের বাসায় চলে আসেন। আমি তার 2 বছরের পিঠাপিঠি ছিলাম। সেই বয়সেই তিনি আমাদের জন্য রান্নাবাড়া করতেন। আমি এবং তোমার বাবা তার যত্নেই বড় হয়েছি। এই বাড়ি থেকেই তার বিয়ে হয়, অথচ তার ছেলে আজ আমাদের বাড়িতে এসে চা পায় না। ড্রয়িং রুমে দামে ব্লেজার রেখে এলে সেটাও কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, নতুন কেটস, অথচ এখন সেটাও পাওয়া যাচ্ছে না। সকালে বুয়া ডালের হাঁড়িতে পেলেন মাহবুবের মাথার হ্যাট, সানগ্লাস পাওয়া গেল ময়লার বালতিতে। নিতু মনে মনে দোয়া ইউনুস পড়তে আরম্ভ করলো। আরেকটা খারাপ খবর হলো, মাহবুবের কেটস শেষ অবধি পাওয়া গেল তোমার বড় চাচির আলমারিতে। তুমি জানো তোমার বড় চাচির সূক্ষ্ম সূচিবাই আছে। তিনি তার আলমারিতে আমার কাপড় চোপড় রাখাই পছন্দ করেন না। তিনি কেন মাহবুবের জুতো আলমারিতে রাখবেন? হোয়াই? তার উদ্দেশ্য কি? কেটস দিয়ে তিনি করবেনটা কি? এই জুতোর কথা এখন বলাও তো মুশকিল। বিয়ে বাড়িতে এসে মানুষের জামা জুতো হারিয়ে যাচ্ছে, এসবের কারণ কি? এসব কে করছে? নিতু ধীর কণ্ঠে বলল, চাচা, আপনি কি আমাকে সন্দেহ করছেন? তোমাকে কেন সন্দেহ করব? তাহলে এইসব কথা আপনি আমাকে কেন বলছেন? নিতু কেঁদে ফেলার মতো ভান করলো।
শোনো নিতু, এই বাড়িতে আমি মনে করি তুমি সবচেয়ে ইন্টেলিজেন্ট, সব থেকে সূক্ষ্ম ব্যাপারগুলো তুমি ধরতে পারো। বাকিরা যা বুঝতে পারে না সেটা তুমি সবার আগে বুঝতে পারো। তাই এখন থেকে তোমার দায়িত্ব হলো এইসব কে করছে খুঁজে বের করা। মাহবুবটা মাত্র এলো, একদিনে যদি তার এত জিনিস খোয়া যায় তাহলে আমার ধারণা বিয়ে পর্যন্ত আস্তে আস্তে তার সব জিনিসই হারিয়ে যাবে। সুতরাং তোমার এখন থেকে দায়িত্ব হলো বিয়ের গেস্টদের জিনিসপত্রের খেয়াল রাখা। আমি একা সবার জিনিস খেয়াল রাখবো কি করে? মানে এত লোকজন, সবার লাগেজ, সুটকেস। দরকার হলে তোমরা 2-4 জন মিলে একটা টিম তৈরি করে নাও, গার্ল গাইডে যেভাবে করো সেরকম। বেড়াতে এসে মানুষ সিকিউরিটি না পেলে বাড়ির কত বদনাম হবে জানো? যাও। নিতু বুকে ফু দিয়ে বড় চাচার ঘর থেকে বেরিয়ে এলো। চোখের ঘুম কেটে গেছে তার। এত খবর বড় চাচার কানে গেল কিভাবে? নিশ্চয়ই শয়তানটা বলেছে। নাস্তায় বসে রুটির দিকে তাকিয়ে নিতুর মনে হলো এই শয়তানটার কোনো মানে নেই। নাস্তায় কেন, জীবনের কোনো মানে নেই। একজন মানুষকে ভালোবেসে সে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, আর আজ কিনা সে জুতো চোর, কলাওয়ালি। আর সেই মানুষটা মাতাল হয়ে কি বলে, আই ওয়ান্ট টু মেরি হার। এই হারটা নিশ্চয়ই বিমান ভিক্ষাওয়ালি। নিতু তো কত সাদামাটা বিয়ে চেয়েছিল, সেই কবে থেকে মানুষটাকে তার পছন্দ। তারপর থেকে রাগ, অভিমান, জেদ, বদল সব কার জন্য? এই আদর মাহবুব ভাইয়ের জন্য। আর তিনি আজ তো নিতু তাকে ভুল করা থেকেও বাঁচিয়ে দিল। মাহবুব ভাইটা পৃথিবীতে এলো কেন? উফ! নিতুর ভাবনায় ছেদ পড়ল। মাহবুব ভাই নাস্তা করতে নেমেছেন। তাকে নিয়ে এসেছে তার 2 বান্ধবী। দুটো বান্ধবী নেকার চূড়ান্ত, বিশ্ব নেকুয়েস্ট। টিনা নেকুশিটা মাহবুব ভাইকে ধরে ধরে চেয়ারে বসিয়ে দিল। উতলানো দরদের স্বরে বলল, মাহবুব বস, তুই কিছু নিস না, আমি খাইয়ে দেব। রূপা, তুই মাহবুবের কফিটা নিয়ে আয়। ইস, মুখটা কিরকম ফুলে গেছে। উফ! নিতু মনে মনে বলল, সিনাল মাইয়ার ঢং। মাহবুব ভাই বললেন, কড়া করে আনিস, মাথার যন্ত্রণা বাড়ছেই। মাহবুব ভাইয়ের চোখ মুখও ফোলা। মদ খেলে বিশ্ব উদ্ধার করা হয়েছে, এখন বান্ধবীদের গায়ে ঢলে ঢলে নাস্তা করা, তাদের বুকে হেলে দুলে ঘষা খাওয়া। কেন, নিতুর কি বুক নেই? তা কি নরম না, সেখানে ঘষা খাওয়া যায় না? শুধু মদ খেয়ে হুঁশ হারালেই নিতুর বুক ভালো লাগে, তাই না? তখনই নিতুর প্যান্টিতে হাত যায়। মাতাল হলে যুদ্ধ করতে নিতুকে চায়, আর হুঁশে থাকলে সব ফুরুষ। নিতু একসঙ্গে অর্ধেকটা রুটির মতো মুখে ঢুকিয়ে দুগাল ফুলিয়ে চাবাতে থাকলো। এই পৃথিবীর সবাইকে সে চিবিয়ে খেয়ে ফেলবে, সব কিছু চিবিয়ে ফেলবে, সাই সাই করে চিবাবে। তোরা ব্যস্ত হচ্ছিস কেন টিনা? নিতু আছে তো, ও সব নিয়ে আসবে। নিতু যা, আমার নাস্তা নিয়ে আয়। নিতু চেয়ারে আরও শক্ত হয়ে বসলো। সে কিছুতেই নাস্তা আনতে যাবে না। কাল রাতে বমি পরিষ্কার করলো কে? প্যান্ট বদলে দিল কে? তারপর মাথায় হাত বুলিয়ে 6টা চুমু খেলো কে? এই যে মাহবুব ভাইয়ের গলার ডান পাশে লাল তিলটা, এটাতে গাল ছুঁয়ে আদর করলো কে? বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরেছিল কে? নিতু। আর এখন 2 বান্ধবীর মাঝখানে বসে নাস্তা করা? নিতুকে ওয়েটার পেয়েছে? ফাজিলের বাচ্চা বদমাইশ! তুই কি আর সারাদিন বসে বসে নাস্তাই করবি নাকি? গ্রিনেস বুক অফ রেকর্ডের লং টাইম নাস্তার কোনো রেকর্ড তৈরি করবি? নিতু ভদ্রতার হাসি হাসলো। আমিও আজ একটু দেরি করে উঠলাম মাহবুব ভাই, মাত্র বসেছি নাস্তায়, খাওয়া তো শুরুই করলাম না। কেন দেরি করে উঠবি কেন? রাতে ঘুমোসনি? মেয়ে মানুষ হবে ভোরের পাখপাখালির মতো, তারা উঠে কিচিরমিচির করবে, সেই শব্দে বাড়ির পুরুষ জাতের ঘুম ভাঙবে। বাহ, জানতাম না তো। এখন থেকে উঠবো মাহবুব ভাই, উঠে কিচিরমিচির করব। এখন থেকে উঠবি মানে? আজ উঠলি না কেন? নিতু মনে মনে বলল, শালা উটের বাচ্চা, তোর জন্যই তো ঘুমোতে পারিনি, উঠবো কি করে? কিন্তু মুখে বলল, আপনার কি শরীর খারাপ মাহবুব ভাই? ফাজলামো করিস? থাপ্পড় চাই মনে? দেখতে পাচ্ছিস না টিনা আর রূপা আমায় কেমন ধরে ধরে নাস্তায় বসিয়েছে? নাকটা বোধহয় ফেটেই গেছে রে। মাহবুব ভাই নাকে হাত দিয়ে আবার কোকিয়ে উঠলেন। ওরে বাপরে বাপ, নাকে এত লাগলো যে কিভাবে? টিনা বলল, কেউ তোকে মেরেছে নাকে? কোথাও বাড়িটারি খেয়েছিলি? কে জানে, সকালে উঠে দেখি নাক দিয়ে নিঃশ্বাস নিলেও ব্যথা পাচ্ছি। আর এখন মাথার ব্যথায় আমার তো মনে হচ্ছে মাথার রগ ছিঁড়ে যাচ্ছে। রূপা কফিটা টেবিলে রেখে মাহবুব ভাইয়ের মাথায় হাত বুলাতে লাগলো। কোনো স্পেসিফিক সাইডে ব্যথা নাকি পুরো মাথা জুড়ে? পুরো মাথায়, মনে হচ্ছে হাতুড়ি পেটা হচ্ছে।
তাহলে দাঁড়া, খানিকক্ষণ চুল টেনে দিই তোর। ভ্যাপোয়ার জাতীয় কিছু মাসাজ করতে পারলে ভালো হতো। নিতু, ঘরে কি ব্যথার মলম আছে? রূপা মাহবুব ভাইয়ের মাথায় হাত রাখতেই নিতু আকাশ ফাটিয়ে চিৎকার করলো, বুয়া, বুয়া। রূপা থতমত খেয়ে হাত সরিয়ে নিল। টিনা চমকিত হয়ে নিতুর দিকে তাকালো। বুয়া কাছে আসতেই নিতু নরম স্বরে বলল, মাহবুব ভাইদের নাস্তা দিন বুয়া, ওনাদের কত দেরি হয়ে গেল, এত বেলা পর্যন্ত না খেলে তো চলবে না। আশ্চর্য, আপনি মাথায় হ্যাট পরে আছেন কেন? মাহবুব ভাই দিল, কইল ছাদের টপে পানি দেওয়ার সময় মাথায় দিতে। আমি হাই প্রেশারের মানুষ, মাথায় রোদ লাগলে সমস্যা। এখন তো নাস্তা দিতে পারবো না, ছাদের গাছে পানি দিতে যাই। কিন্তু আপনি তো বিকেলে পানি দেন। আগে দিতাম, এখন থেকে সকালে দেব। ক্যাপ মাথায় দিয়ে সকালেই দেব, রোদের চিন্তা নাই। বুয়া চলে যেতেই রূপা বিস্মিত কণ্ঠে বলল, হ্যাটটা তুই দিয়ে দিলি বুয়াকে? ওটা পরে তোকে দস্যু বনহুরের মতো লাগতো রে মাহবুব। মাহবুব ভাই হাসি মুখে বললেন, বুয়া আমার ৭৫০০ টাকার সানগ্লাস খুঁজে দিয়েছেন, এজন্য এটা তার বকশিস। নিতু, তুই কি তোর বার্ষিক ভোজন শেষ করে যাবি? কাউকে ডাকবি? নিতুর ডাকতে হলো না, মা চলে এসেছেন নাস্তা নিয়ে। নিতু নিজের নাস্তার প্লেটে পানি ঢেলে উঠে চলে গেল। এই জীবনে সে আর কোনোদিন নাস্তা করবে না। নাস্তাবিহীন জীবন হবে তার। রূপা আপার হলুদের দিন সন্ধ্যায় মাহবুব ভাই নিতুকে ডেকে পাঠালেন। প্রথম খবরে নিতু গেল না। দ্বিতীয়বারে পলাশ এসে বলল, দৌড়ে যা নিতু, মনে হয় তোকে মারবে টারবে। মারবে কেন? খুব রাগে বলল, পিটিয়ে ছাল তুলে নেবে। আমি কি করলাম? তিনি তো ইচ্ছা স্বাধীনই চলছেন। জানি না, শুধু বললেন তোর সময় শেষ এবার। নিতু ঘাবড়ানোভাবে গিয়ে মাহবুব ভাইয়ের দরজায় হাজির হলো। ডেকেছিলেন? কিছু হয়েছে? ব্লেজার কোথায় রেখেছিস? আমি দেখিনি। দেখিনি মানে? তোকে রাখতে বলেছিলাম। আমি রাখিনি। রাখিসনি মানে? তাহলে নেবে কে? আমি তো নিইনি। নিইনি আবার কি? এক্ষুনি আমার ব্লেজার বের করে দিবি। আর পকেট থেকে আমার সব থেকে প্রিয় জিনিসটা ছিল। কি জিনিস? তোকে বলবো কেন ফাজিল? মাহবুব ভাই নিতুর হাত কেজিয়ে ধরলেন। আমার ব্লেজার কই? নিতু কাট হওয়া গলায় বলল, পুড়িয়ে ফেলেছি। মানে? আগুনে পুড়িয়ে ফেলেছি। হাত ছাড়ুন। মাহবুব মুখ হা করে তাকিয়ে আছে। কেন? রাগ হয়েছিল, ইচ্ছে করেছে তাই। তোর ইচ্ছে করলো বলে পুড়িয়ে ফেলবি? আমার তো আরও অনেক কিছু ইচ্ছে করে। মাহবুব ভাই দু হাতে নিতুর গলা চেপে ধরলেন। বল বল, আর কি ইচ্ছে করে তোর? নিতু মাহবুব ভাইয়ের চোখে চোখ রেখে বলল, আমার আপনাকেও পুড়িয়ে ফেলতে ইচ্ছে করে। মাহবুব ভাই নিতুর দিকে কিছুক্ষণ অবিশ্বাসী চোখে তাকিয়ে থেকে বললেন, এই এতটুকু তুই? এর মধ্যে এত রাগ কোথা থেকে আসে তোর? আমি মোটেও এতটুকু নই। 5'4", 53 কেজি, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। ব্লেজারের পকেটে আমার বইয়ের লেখা চিঠি ছিল। মন জ্বলছে আমার চিঠির জন্য। এত বড় ক্ষতি করতে পারলি? আমি আপনার বউকেও পুড়িয়ে মারব। আমার ইচ্ছে হলো আপনার জীবন পোড়া পোড়া করে দেওয়া। ধ্বংস করে ফেলবো আমি সব। মাহবুব ভাই নিতুকে ছেড়ে দিলেন। নিতু বিড়বিড় করে বলল, ফ্রম টুডে অ্যান্ড নাও আপনার সঙ্গে আমার কথা বলা বন্ধ, আজীবনের জন্য। আজকের পর থেকে আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনবেন না। এনাফ ইজ এনাফ। কোথায় পুড়িয়েছিস? নিতু জবাব না দিয়ে চলে এলো। নিতু বল, কোথায় ফেলেছিস? নিতু বলে যা। বলছি তো, খুব খারাপ হবে। আংটির বক্স ছিল পকেটে। পেয়েছিস? উফ, আমার বিয়ের আংটি। নিতু একদম ফিরে তাকালো না। এই পৃথিবীতে তো নিতুর একার প্রেম হয়নি, রুবা আপারও তো করেছে। কই, রুবা আপার তো এমন কষ্ট নেই। বিয়ে টিয়ে করতে দিব্যি সেজেগুজে রেডি। হ্যাঁ। হলুদের সময় মাহবুব ভাইকে দেখা গেল তিনি অহেতুক বিভিন্ন বিষয়ে রাগ করছেন, একে ওকে ধমকাচ্ছেন। দুটো প্লেট ভাঙলেন, 6টার মতো গ্লাস ভাঙলেন, মিষ্টির প্লেট উল্টে ফেলে দিলেন। দুবার তো বড় চাচিকেই ধমক দিলেন। নিতু একবার সামনে পড়তেই তিনি বিকট মুখ করে বললেন, তোর হবে কি? ব্লু রঙের ইনার পরলেই সেটা উপর হয়ে সবাইকে দেখানো? বুকের ভাঁজে কয় ফোঁটা ঘাম জমলো সেটা সবাইকে গুনতে দেওয়া? জিনিস কতটা বড় হচ্ছে, কিভাবে বড় হচ্ছে, এটা কি তোর কাছে ফোর্বস ম্যাগাজিন জানতে চাইছে? নিতু চোখ রাঙিয়ে বলল, উপর কখন হলাম? কখন হলি মানে? সারাক্ষণ তো 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকেই থাকছিস। ব্যাককেল। সবাই যেখানে শাড়ি পরেছে তুই সেখানে কি পরেছিস? স্লিভলেস টপ। কেন রে?
তোর আর্মপিটে কি হিরে বসানো প্ল্যাটিনামের চাষ হয় যে সবাইকে দেখাচ্ছিস? তোর ড্রেসিং সেন্স এত বাজে? নিতু মাহবুব ভাইয়ের সামনেই দুহাত উঁচু করে আড়মোড়া ভাঙলো, টপসের কলার ঝাড়লো। আমি তো আপনাকে বলেছি কথা বন্ধ, আমাদের একেবারে বন্ধ। কথা বলছি কই, একটা বাজে জিনিসকে বাজে বলছি, ব্যাস। তোর সঙ্গে কে কথা বলতে চাই? এই পৃথিবীর সব আগ্নেয়গিরি তো তোর নৈটাগিরির কাছে ফেল, এরপরও আবার কথা। মাহবুব ভাই মুখ বাঁকালেন। কি গিরি বললেন? কেন রে, এই গিরিটা এত পছন্দ হয়েছে তোর? এই গিরিটার আরেকটা নাম আছে, বলবো? সহ্য করতে পারবি তো নাকি? মাহবুব ভাই নিতুর দিকে মুখ এগিয়ে বললেন, কানে কানে বলবো। দেখি কান বাড়া। নিতু হেসে বলল, এখানে কেন বলবেন? একটু আমার সঙ্গে আসুন তো প্লিজ। তোর সঙ্গে যাব কেন? নিরিবিলিতে নিয়ে গিয়ে আরামসে বলবেন। নিতু মাহবুব ভাইকে বিস্মিত করে দিয়ে মাহবুব ভাইয়ের হাতটা ধরে টেনে নিজের সঙ্গে নিয়ে এলো বারান্দায়, একদম শেষ মাথায়। লম্বা করে ঝুলানো তারে নানা রঙের আলো জ্বলছে। জলানেভায় জায়গাটা একটু পরপর লাল নীল হচ্ছে। সামনের মাহবুব ভাইয়ের মুখটাও সে আলোর সঙ্গে সঙ্গে বদলাচ্ছে। অন্ধকারে নিয়ে এসেছিস কেন? আজব। আমি খুব বাজে, আমি সবাইকে সব দেখাই, ইচ্ছে করেই দেখাই। এরপর থেকে আমার ইচ্ছে করলে আমি নগ্ন হয়ে হাঁটবো, সব দেখাবো সবাইকে। আপনি তো ভালো, আপনি কিছু না দেখলেই হয়। এবার বলুন সেই গিরিটা কি? ওয়েট, আমি আগে সবটা খুলে নিই। আবসা অন্ধকারে নিতু নিজের টপের উপরের অংশটা খুলে ফেলল এবং মাহবুব ভাইকে আরও চমকে দিয়ে ইনারের ফিতে দুটো দুদিকে নামিয়ে দিল পেছনে। হাত দিয়ে ইনারের হুকটা ছাড়ালো। করছিস কি? জামা খুলছিস কেন? নিতু মাহবুব ভাইয়ের খুব সামনে এসে দাঁড়ালো। দৃষ্টি স্থির চোখে তাকিয়ে বলল, নৈটাগিরি করছি মাহবুব ভাই, মন ভরে নৈটাগিরি দেখে নেন। নাও আই অ্যাম প্রেজেন্টিং এ স্পেশাল এপিসোড অফ নৈটাগিরি ফর ইউ। প্যান্টের বোতামটা খুলতে যেতেই মাহবুব ভাই ঠাস করে নিতুর গালে চড় মেরে দিলেন। নিতু সঙ্গে সঙ্গে চড় ফিরিয়ে দিল, একটা নয় 10-12টা। আপনি আমাকে চড় মারেন? আমাকে? সে মাহবুব ভাইয়ের পাঞ্জাবির কলার টেনে বোতাম ছিঁড়ে দিল, মাথার চুল টেনে দিল ইচ্ছে মতো। মাহবুব ভাই চেঁচালেন, ছাড় নিতু ছাড়, জানে মেরে ফেলব তো বলছি। নিতু শুনল না, কিছুতেই শুনল না, এবং এক পর্যায়ে টেবিলে রাখা জগের পানিটা মাহবুব ভাইয়ের উপর ঢেলে দিয়ে বলল, আপনি এখনই আমাদের বাড়ি থেকে চলে যাবেন। আপনি একটা খারাপ মানুষ, সবসময় আমার সঙ্গে খারাপ করে কথা বলেন। মাহবুব ভাই 2 হাত ঝাঁকি দিয়ে ধরে নিতুকে থামালেন। নিতু তখনও থরথর করে কাঁপছে। মাহবুব ভাই নিতুকে ঠেলে পেছন ঘোরালেন, ইনারের হুকটা আটকে দিয়ে ফিতে দুটো রোল করে ঠিক করে দিলেন। মেঝে থেকে টপটা কুড়িয়ে নিয়ে ভাঁজ করে সেটা নিতুর হাতে দিয়ে বললেন, পরে নে। নিতু টপটা মেঝেতে ছুঁড়ে ফেললো। পরবো না, আমি এভাবে থাকবো। আমি ইচ্ছে করে সব দেখাই তো, দেখুক সবাই। পরবি না তো আবার চড় খাবি মেরে? মাহবুব ভাইয়ের কথা শেষ হওয়ার আগেই নিতু আবার তাকে চড় মারল। কথায় কথায় মারছিস কেন আমায়, বেয়াদব? গাল ফেটে গেলে আমি জনসম্মুখে মুখ দেখাবো কি করে? এত জোর তোর হাতে? রোজ কি 2 গ্লাস হরলিক্স খাস? কোন হাতে মেরেছিস দেখি? নিতু হাত ছাড়াবার চেষ্টা করলো। মাহবুব ভাই নিতুর কাছে এলেন, খুব কাছে। ডান দিকের কাঁধের ইনারের ফিতাটা জোরে টেনে ধরে নিজের দিকে টানলেন। সেটা 2 আঙুলে রোল করতে করতে বললেন, কি হয়েছে? এমন অভদ্র আচরণ করছিস কেন?